নমস্কার, আমি পৃথা। আজ আপনাদের শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ বক্সীর প্রথম গল্প সত্যান্বেষী। যদি গল্পটা ভালো লাগে তবে আপনারা লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অতুল মিত্র আমার ঘরে আসিয়া বাস করিতে লাগিল। অনুকূলবাবুর কাছে একটা বাড়তি তক্ত পড়ছিল। তিনি সেখানা অতুলের ব্যবহারের জন্য ওপরে পাঠাইয়া দিলেন। অতুল দিনের বেলায় বড় একটা বাসায় থাকিত না। সকালে উঠিয়া চাকরির সন্ধানে বাহির হইয়া যাইত, বেলা 10টা-11টার সময় ফিরিত, আবার স্নান আহারের পর বাহির হইত। কিন্তু যতটুকু সময় সে বাসায় থাকিত তাহারই মধ্যে বাসার সকলের সঙ্গে বেশ সম্প্রীতি জমাইয়া তুলিয়াছিল। সন্ধ্যার পর খেলার মজলিসে তাহার ডাক পড়িত, কিন্তু সে তাস পাশা খেলিতে জানিত না। তাই কিছুক্ষণ সেখানে বসিয়া আস্তে আস্তে নিচে নামিয়া গিয়া ডাক্তারের সহিত গল্পগুজব করিত। আমার সঙ্গেও তার বেশ ভাব হইয়া গিয়াছিল। দুজনের একই বয়স, তার উপর একই ঘরে ওঠা বসা, সুতরাং আমাদের সম্বোধন আপনি হইতে তুমিতে নামিতে বেশি বিলম্ব হয় নাই। অতুল আসিবার পর হপ্তাখানেক বেশ ভাবে কাটিয়া গেল। তারপর শেষে মেসে নানা রকম বৈচিত্র্য ব্যাপার ঘটিতে আরম্ভ করিল। সন্ধ্যার পর অতুল ও আমি অনুকূলবাবুর ঘরে বসিয়া গল্প করিতেছিলাম। রোগীর ভিড় কমিয়া গিয়াছিল। দু-একজন মাঝে মাঝে আসিয়া রোগের বিবরণ লইয়া ওষুধ লইয়া যাইতে লাগিল। অনুকূলবাবু আমাদের সঙ্গে কথা কইতে কইতে ওষুধ দিতেছিলেন এবং হাত বাক্সে পয়সা তুলিয়া রাখিতেছিলেন। গত রাত্রিতে প্রায় আমাদের বাসার সম্মুখে একটা খুন হইয়া গিয়াছিল। আজ সকালে রাস্তার ওপর লাশ আবিষ্কৃত হইয়া একটু উত্তেজনার কারণ হইয়াছে। এই জন্য যে লাশ দেখিয়া লোকটাকে দরিদ্র শ্রেণীর ভাটিয়া বলিয়া মনে হলেও তাহার কোমরে গোজের ভেতর 100 টাকার 10টা নোট পাওয়া গিয়াছিল। ডাক্তার বলিতেছিলেন, এ কোকেন ছাড়া আর কিছু নয়। ভেবে দেখুন, টাকার লোভে যদি খুন করত তাহলে ওর কোমরে 1000 টাকার নোট পাওয়া যেত না। আমার মনে হয় লোকটা কোকেনের খরিদ্দার ছিল। কোকেন কিনতে এসে কোকেন ব্যবসায়ীদের সম্বন্ধে কোনো মারাত্মক গুপ্ত কথা জানতে পারে। হয়তো তাদের পুলিশের ভয় দেখায়, ব্ল্যাকমেল করার চেষ্টা করে, তারপরই ব্যাস খতম। অতুল হাসিয়া বলিল, কে জানে মশাই, আমার তো ভারী ভয় করছে। আপনারা এ পাড়ায় আছেন কি করে? আমি যদি আগে জানতুম তাহলে। ডাক্তার হাসিয়া বলিলেন, তাহলে ওড়িয়াদের আড্ডাতেই যেতেন। আমাদের কিন্তু ভয় করে না। আমি তো 10-12 বছর এ পাড়ায় আছি, কিন্তু কারুর কথায় থাকি না বলে কখনো হাঙ্গামায় পড়তে হয়নি। অতুল ফিসফিস করিয়া বলিল, ডাক্তারবাবু, আপনি নিশ্চয়ই কিছু জানেন না। হঠাৎ পেছনে খুট করিয়া একটা শব্দ শুনিয়া ফিরিয়া দেখি আমাদের মেসের অশ্বিনীবাবু দরজার ফাঁকে মুখ বাড়াইয়া আমাদের কথা শুনিতেছেন। তাহার মুখের অস্বাভাবিক পাণ্ডুরতা দেখিয়া আমি সবিস্ময়ে বলিলাম, কি হয়েছে অশ্বিনীবাবু, আপনি এ সময় নিচে যে? অশ্বিনীবাবু থতমত খাইয়া বলিলেন, না কিছু না, এমনি 1 পয়সার বিড়ি কিনতে। বলিতে বলিতে তিনি সিঁড়ি দিয়ে ওপরে উঠিয়া গেল। আমরা পরস্পর মুখ তাকাতাকি করিলাম। পৌর গম্ভীর প্রকৃতির অশ্বিনীবাবুকে আমরা সকলেই শ্রদ্ধা করতাম। তিনি হঠাৎ নিঃশব্দে নিচে আসিয়া আড়ি পাতিয়া আমাদের কথা শুনিতেছিলেন কেন? রাত্রিরে আহারে বসিয়া জানিতে পারিলাম অশ্বিনীবাবু পূর্বেই খাওয়া দাওয়া শেষ করিয়াছেন। আহার আনতে অভ্যাস মতো একটু চুরুট খাইয়া শয়নঘরে প্রবেশ করিয়া দেখি অতুল মেঝের ওপর একটা বালিশ ফেলিয়া শুইয়া আছে। একটু বিস্মিত হইলাম, কারণ এমন কিছু গরম পড়ে নাই যে মেঝেতে শোয়ার প্রয়োজন হতে পারে। ঘর অন্ধকার ছিল। অতুলও কোনো সারা শব্দ করিল না, তাই ভাবিলাম সে ক্লান্ত হইয়া ঘুমিয়া পড়িয়াছে। আমার তখন ঘুম আসে নাই, কিন্তু আলো জ্বালিতে পড়িতে বা লিখিতে বসিলে হয়তো অতুলের ঘুম ভাঙিয়া যাইবে, তাই খালি পায়ে ঘরের মধ্যে ঘুরিয়া বেড়াইতে লাগিলাম। কিছুক্ষণ এইভাবে বেড়াইবার পর হঠাৎ মনে হইল, যাই, অশ্বিনীবাবুকে জিজ্ঞাসা করিয়া আসি তাহার কোনো অসুখ বিসুখ করিয়াছে কিনা। আমার 2খানা ঘর পরেই অশ্বিনীবাবুর ঘর। গিয়া দেখিলাম তাহার দরজা খোলা। বাহির হইতে ডাক দিয়া সাড়া পাওয়া গেল না। তখন কৌতূহলী হইয়া ঘরে ঢুকিলাম। দ্বারের পাশেই সুইচ ছিল। আলো জ্বালিয়া দেখিলাম ঘরে কেহ নাই। রাস্তার ধারে জানলাটা দিয়ে উঁকি মারিয়া দেখিলাম, কিন্তু রাস্তাতেও তাহাকে দেখিতে পাইলাম না। তাই তো এত রাত্রে ভদ্রলোক কোথায় গেলেন? আকস্মাৎ মনে হইল হয়তো ডাক্তারের নিকট ওষুধ লইতে গিয়াছেন। তাড়াতাড়ি নিচে নামিয়া গেলাম। ডাক্তারের দরজার ভিতর হইতে বন্ধ। এত রাত্রে নিশ্চয়ই তিনি শুইয়া পড়িয়াছেন। বন্ধ দরজার সম্মুখে অনিশ্চিতভাবে কিছুক্ষণ দাঁড়িয়া থাকিয়া ফিরিয়া আসিতেছি, এমন সময় ঘরের ভেতর
চাপা কণ্ঠে অশ্বিনীবাবুর কথা কইতেছেন। একবার লোভ হইল কান পাতিয়া শুনি কি কথা, কিন্তু পরক্ষণেই সেই ইচ্ছা দমন করিলাম। হয়তো অশ্বিনীবাবু কোনো রোগের কথা বলিতেছেন, আমার শোনা উচিত নয়। পা টিপিয়া টিপিয়া ওপরে ফিরিয়া আসিলাম। ঘরে আসিয়া দেখিলাম অতুল পূর্ববৎ মেঝের ওপর শুইয়া আছে। আমাকে দেখিয়া ঘাড় তুলিয়া বলিল, কি অশ্বিনীবাবু ঘরে নাই? বিস্মিত হইয়া বলিলাম, না। তুমি জেগেছিলে? হ্যাঁ। অশ্বিনীবাবু নিচে ডাক্তারের ঘরে আছে। তুমি জানলে কি করে? কি করে জানলুম, যদি দেখতে চাও এই বালিশে কান পেতে মাটিতে শো। কি হে, মাথা খারাপ হয়ে গেল নাকি? মাথা ঠিকই আছে, শুয়ে দেখো না। কৌতূহল বশবর্তী হইয়া অতুলের পাশে মাথা রাখিয়া শুইলাম। কিছুক্ষণ স্থির হইয়া থাকিবার পর অস্পষ্ট কথাবার্তার আওয়াজ শুনতে পেলাম। তারপর পরিষ্কার শুনতে পাইলাম অনুকূলবাবু বলিতেছেন, আপনি বড় উত্তেজিত হইয়াছেন। ওটা আপনার দৃষ্টির বিভ্রম ছাড়া আর কিছু নয়। ঘুমের ঘোরে মাঝে মাঝে এমন হয়। আমি ওষুধ দিচ্ছি, খেয়ে শুয়ে পড়ুন। কাল সকালে উঠে যদি আপনার এ বিশ্বাস থাকে তাহলে যা হয় করবেন। উত্তরে অশ্বিনীবাবু কি বললেন ধরা গেল না। চেয়ার টানবার শব্দ বুঝিলাম। দুজনে উঠিয়া পড়িলেন। আমি ভূসজ্জা ছাড়িয়া উঠিয়া বসিলাম। বলিলাম, ডাক্তারের ঘরটা যে আমাদের ঘরের নিচেই, তা মনে ছিল না। কিন্তু কি ব্যাপার বলো তো, অশ্বিনীবাবুর হয়েছে কি? অতুল হাই তুলিয়া বলিল, ভগবান জানেন। রাত হলো, এবার বিছানায় উঠে শুয়ে পড়া যাক। আমি সন্দিগ্ধভাবে জিজ্ঞেস করলাম, তুমি মাটিতে শুয়েছিলে কেন? অতুল বলল, সমস্ত দিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছিলাম। মেঝেটা বেশ ঠান্ডা বোধ হলো, তাই শুয়ে পড়লাম। ঘুম একটু এসেছিল, এমন সময় ওদের কথাবার্তায় চটকা ভেঙে গেল। সিঁড়িতে অশ্বিনীবাবুর পায়ের শব্দ শুনতে পেলাম। তিনি নিজের ঘরে ঢুকিয়া সশব্দে দরজা বন্ধ করিয়া দিলেন। ঘড়িতে দেখলাম রাত্রে প্রায় 11টা বাজে। অতুল শুইয়া পড়িয়াছিল। মেসো একেবারে নিশুতি হইয়া গিয়াছে। আমি বিছানায় শুইয়া অশ্বিনবাবুর কথাই ভাবতে ভাবিতে ঘুমাইয়া পড়িলাম। সকালে অতুলের ঠেলা খাইয়া ধর্মর করিয়া উঠিয়া বসিলাম। বেলা 7টা বাজিয়াছে। অতুল বলিল, ওহে, ওঠো ওঠো, গতিক ভালো ঠেকছে না। কেন, কি হয়েছে? অশ্বিনীবাবুর ঘরের দরজা খুলছেন না, ডাকাডাকিতেও সাড়া পাওয়া যাচ্ছে না। কি হয়েছে তার? তা বলা যায় না, তুমি এসো। বলিয়া সে ঘর হইতে তাড়াতাড়ি বাহির হইয়া গেল। আমিও তাহার পশ্চাতে বাহিরে আসিয়া দেখিলাম অশ্বিনীবাবুর দরজার সম্মুখে সকলেই উপস্থিত আছেন। উৎকণ্ঠিত জল্পনা ও দাঁড়টাড়ি চলিতেছে। নিচের হইতে অনুকূলবাবু আসিয়াছেন। দুশ্চিন্তা উৎকণ্ঠা ক্রমেই বাড়িয়া চলিল, কারণ অশ্বিনীবাবু এত বেলা পর্যন্ত কখনো ঘুমান না। তাছাড়া যদি ঘুমাইয়াই পড়িয়া থাকেন, তবে এত হাঁক ডাকেও জাগিতেছেন না কেন? অতুল অনুকূলবাবুর নিকটে গিয়া বলিল, দেখুন, দরজা ভেঙে ফেলা যাক। আমার তো ভালো বোধ হচ্ছে না। অনুকূলবাবু বলিলেন, হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে। ভদ্রলোক হয়তো মূর্ছিত হইয়া পড়িয়া আছেন, নইলে জবাব দিচ্ছেন না কেন? আর দেরি নয়। অতুলবাবু দরজা ভেঙে ফেলুন। 1.5 ইঞ্চি পুরু কাঠের দরজা, তার উপর ইয়েল লক লাগানো। কিন্তু অতুল আর 2-3 জন একসঙ্গে সজোরে ধাক্কা দিতেই বিলেতি তালা ভাঙিয়া ঝনঝন শব্দে দরজা খুলিয়া গেল। তখন মুক্ত দ্বারপথে যে বস্তুটি সকলের দৃষ্টিগোচর হইল, তাহা দেখিয়া বিস্ময়ে ভয়ে কাহারও মুখে কথা ফুটিল না। স্তম্ভিত হইয়া সকলে দেখিলাম, ঠিক দরজার সম্মুখেই অশ্বিনীবাবু ঊর্ধ্বমুখ হইয়া পড়িয়া আছেন। তাহার গলা এক প্রান্ত হইতে অন্য প্রান্ত পর্যন্ত কাটা। মাথা ও ঘাড়ের নিচে পুরু হইয়া রক্ত জমিয়া যেন একেবারে লাল মখমলের গালিচা বিছাইয়া দিয়াছে। আর তাহার প্রক্ষিপ্ত প্রসারিত দক্ষিণ হস্তে একটা রক্তমাখানো কূপ তখনও যেন জিজ্ঞাসাভরে হাসিতেছে। নিশ্চল জড়পিণ্ডবৎ আমরা কিছুক্ষণ দাঁড়াইয়া রইলাম। তারপর অতুল এবং ডাক্তার একসঙ্গে ঘরে ঢুকিল। ডাক্তার বিহ্বলভাবে অশ্বিনীবাবুর বীভৎস মৃতদেহ প্রতি তাকাইয়া থাকিয়া কম্পিত স্বরে বলিল, কি ভয়ানক! শেষে অশ্বিনীবাবু আত্মহত্যা করলেন। অতুলের দৃষ্টি কিন্তু মৃতদেহের দিকে ছিল না। তাহার 2 চক্ষু তলোয়ারের ফলার মতো ঘরের চারিদিকে ইতস্তত ঘুরিয়া বেড়াইতেছিল। সে একবার বিছানাটা দেখিল, রাস্তার ধারের খোলা জানলা দিয়া উঁকি মারিল। তারপর ফিরিয়া শান্ত কণ্ঠে বলিল, আত্মহত্যা নয় ডাক্তারবাবু, এ খুন, নৃশংস নরহত্যা। আমি পুলিশ ডাকতে চললুম। আপনারা কেউ কোনো জিনিস ছোঁবেন না। অনুকূলবাবু বললেন, বলেন কি অতুলবাবু, এ খুন?
কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ ছিল। তাছাড়া ওটা বলিয়া আঙুলে নির্দেশ করিয়া মৃতের হস্তে রক্তাক্ত খুঁটটা দেখাইল। অতুল মাথা নাড়িয়া বলল, তা হোক, তবুও এ খুন। আপনারা থাকুন, আমি এখনই পুলিশ ডেকে আনছি। সে দ্রুত পদে নিষ্ক্রান্ত হইয়া গেল। ডাক্তারবাবু কপালে হাত দিয়া সেইখানেই বসিয়া পড়িলেন। বলিলেন, উফ, শেষে আমার বাসাতেই এই ব্যাপার হলো। পুলিশের কাছে মেসের চাকর বামুন হইতে আরম্ভ করিয়া আমাদের সকলেরই এজাহার হইল। যে যাহা জানিত বলিলাম, কিন্তু কাহারও জবানবন্দিতে এমন কিছু প্রকাশ পাইল না যাহাতে অশ্বিনীবাবুর মৃত্যুর কারণ অনুমান করা যাইতে পারে। অশ্বিনীবাবু অত্যন্ত নির্বিরোধ লোক ছিলেন। মেস ও অফিস ব্যতীত অন্য কোথাও তাহার বন্ধুবান্ধব কেউ ছিল না। তিনি প্রতি শনিবার বাড়ি যাইতেন। 10-12 বৎসর এইরূপ চলিয়া আসিতেছে, কখনো ব্যতিক্রম হয় নাই। কিছুদিন হইতে তিনি বহুমূত্র রোগে ভুগিতেছিলেন। এইরূপ গোটা কয়েক সাধারণ কথাই প্রকাশ পাইল। ডাক্তার অনুকূলবাবু এজাহার দিলেন। তিনি যাহা বলিলেন তাহাতে অশ্বিনীবাবুর মৃত্যু রহস্য পরিষ্কার না হইয়া যেন আরও জটিল হইয়া গেল। তাহার জবানবন্দি সম্পূর্ণ উদ্ধৃত করিতেছি। গত 12 বৎসর যাবৎ অশ্বিনীবাবু আমার বাসায় ছিলেন। তার বাড়ি বর্ধমান জেলার হরিহরপুর গ্রামে। তিনি সওদাগরি অফিসে কাজ করতেন। 120 টাকা আন্দাজ মাইনে পেতেন। এত অল্প মাইনেই পরিবার নিয়ে কলকাতায় থাকার সুবিধা হয় না, তাই তিনি একলা মেসে থাকতেন। এ মেসে প্রায় সকলেই তাই করে থাকেন। অশ্বিনীবাবুকে আমি যতদূর জানি তিনি সরল প্রকৃতির কর্তব্যনিষ্ঠ লোক ছিলেন। কখনো কারুর পাওনা ফেলে রাখতেন না। কারুর কাছে 1 পয়সার ধার ছিল না। কোনো বদখেয়াল কিংবা নেশা ছিল বলে আমার জানা নেই। মেসের অন্য সকলেই এই বিষয়ে সাক্ষী দিতে পারেন। এই 12 বৎসরের মধ্যে তার সম্বন্ধে অস্বাভাবিক বা সন্দেহজনক কিছু লক্ষ্য করিনি। তিনি গত কয়েক মাস থেকে ডায়াবেটিসে ভুগছিলেন, আমার চিকিৎসাধীন ছিলেন। তার মানসিক রোগের কোনো লক্ষণ ইতিপূর্বে চোখে পড়েনি। কাল হঠাৎ তার চালচলনে একটা অপ্রকৃতস্থ ভাব প্রথম লক্ষ্য করলুম। কাল বেলা প্রায় 10:45টার সময় আমি আমার ডাক্তারখানায় বসেছিলাম। হঠাৎ অশ্বিনীবাবু এসে বললেন, ডাক্তারবাবু, আপনার সঙ্গে আমার একটা গোপনীয় কথা আছে। একটু আশ্চর্য হয়ে তার মুখের দিকে চেয়ে দেখলুম তাকে অত্যন্ত বিচলিত মনে হলো। জিজ্ঞেস করলুম, কী কথা? তিনি এদিক ওদিক চেয়ে চাপা গলায় বললেন, এখন নয়, আর এক সময়, বলে তিনি অফিসের জন্য চলে গেলেন। সন্ধ্যার পর আমি, অজিতবাবু এবং অতুলবাবু আমরা ঘরে বসে গল্প করছিলাম। হঠাৎ অজিতবাবু দেখতে পেলেন দরজার পাশে দাঁড়িয়ে অশ্বিনীবাবু আমাদের কথা শুনছেন। তাকে ডাকতেই তিনি কোন গতিকে একটা কৈফিয়ত দিয়ে তাড়াতাড়ি চলে গেলেন। আমরা সবাই অবাক হয়ে রইলুম। ভাবলুম, কী হলো অশ্বিনীবাবু? তারপর রাত্রি 10টার সময় তিনি চোরের মতো চুপি চুপি আমার কাছে এসে উপস্থিত হলেন। মুখ দেখেই বুঝলুম তার মানসিক অবস্থা প্রকৃতস্থ নয়। দরজা বন্ধ করে দিয়ে তিনি আবুল তাবুল নানা রকম বলতে লাগলেন। কখনো বললেন ঘুমিয়ে ঘুমিয়ে ভীষণ বিভীষিকার স্বপ্ন দেখেছেন, কখনো বলেন একটা ভয়ানক গুপ্ত রহস্য জানতে পেরেছেন। আমি তাকে ঠান্ডা করিবার চেষ্টা করলুম, কিন্তু তিনি ঝোঁকের মাথায় বলেই চললেন। শেষে আমি তাকে 1 পুড়িয়া ঘুমের ওষুধ দিয়ে বললুম, আজ রাত্রে শুয়ে পড়ুন, কাল সকালে আপনার কথা শুনব। তিনি ওষুধ নিয়ে ওপরে উঠে গেলেন। সেই তার সঙ্গে আমার শেষ দেখা। তারপর আজ সকালে এই কাণ্ড। তার ভাবগতি দেখে তার মানসিক প্রকৃতস্থতা সম্বন্ধে আমার সন্দেহ হয়েছিল বটে, কিন্তু তিনি যে এই ক্ষণিক উত্তেজনার বশে আত্মঘাতী হবেন তা আমি কল্পনাও করতে পারিনি। অনুকূলবাবু নীরব হইলে দারোগা জিজ্ঞেস করলেন, আপনি মনে করেন এ আত্মহত্যা? অনুকূলবাবু বললেন, তাছাড়া আর কী হতে পারে? তবে অতুলবাবু বলছিলেন যে এ আত্মহত্যা নয়, অন্য কিছু। এ বিষয়ে তিনি হয়তো বেশি জানেন, অতএব তিনিই বলতে পারেন। দারোগা অতুলের দিকে ফিরিয়া কহিলেন, আপনি না অতুলবাবু, এটা যে আত্মহত্যা নয় তা মনে করবার কোনো কারণ আছে? আছে। নিজের হাতে মানুষ এমন ভয়ানকভাবে নিজের গলা কাটতে পারে না। আপনি লাশ দেখেছেন, ভেবে দেখুন, এ অসম্ভব। দারোগা কিয়ৎকাল চিন্তা করিয়া বলিলেন, হত্যাকারী কে, আপনার কোনো সন্দেহ কি? না। হত্যার কারণ কিছু অনুমান করতে পারেন? অতুল রাস্তার দিকে জানলাটা নির্দেশ করিয়া বলিল, ওই জানলাটা হত্যার কারণ। দারোগা সচকিত হইয়া বলিলেন, জানলা হত্যার কারণ? আপনি বলতে চান হত্যাকারী ওই জানলা দিয়ে ঘরে ঢুকেছিলেন? না, হত্যাকারী দরজা দিয়েই ঢুকেছিলেন।